দশম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে তিনটি অধ্যায় পরীক্ষা হবে সেই তিনটি অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলে দেব। এই প্রশ্নগুলি শুধুমাত্র তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য নয়, তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আজকের দেওয়া প্রশ্নগুলি যদি তোমরা প্রস্তুত করে নাও তাহলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তোমাদের মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য এই তিনটি অধ্যায় সম্পূর্ণরূপে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। ফলে তোমাদের কোনো সমস্যা আর হবে না এই তিনটি অধ্যায় থেকে। তাই কোথাও স্কিপ করো না, পুরোটা দেখো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, পূর্ণমান 40, অর্থাৎ 40 নাম্বার করে প্রতিটি সাবজেক্টের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের ইতিহাসের প্রথম যে অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা, এখান থেকে 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও। 1 নম্বরের শর্ট প্রশ্ন বা এমসিকিউ এর কোনো সাজেশন আমি দিচ্ছি না, কারণ এমসিকিউ কিন্তু সাজেশন করে কিছু হয় না। তোমাদের এর জন্য 1 নম্বরের প্রশ্নের জন্য সম্পূর্ণ বইটি ভালো করে রিডিং করতে হবে। 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কি? 2 নাম্বার, নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। 3 নাম্বার, ব্রাহ্মিকা পদ্ধতি কি? 4 নাম্বার, ইতিহাস চর্চায় নাটকের ইতিহাসের গুরুত্ব কেন? 5 নাম্বার, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 6 নাম্বার, পরিবেশের ইতিহাসের গুরুত্ব লেখো। 7 নাম্বার, নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 8 নাম্বার, সরকারি নথিপত্র বলতে কি বোঝো? 9 নাম্বার, স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 10 নাম্বার, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো। 11 নাম্বার, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো। এই 11টি প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন হিসাবে করে রেখো, তাহলেই কিন্তু কমন তোমরা পাবেই। এগুলি তৈরি করলে 1 নম্বরের শর্ট প্রশ্নও কিন্তু অনেক কমন পেয়ে যেতেই পারো। যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের তৈরি করে দেব। এরপর 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নাম্বার, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। এবং 3 নাম্বার, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের লেখার আত্মজীবনী, 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতার গুরুত্ব লেখো। এগুলি হয় তোমাদের বিপিনচন্দ্র পালের 70 বৎসর বা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি বা সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা যে কোনো একটি আসতেই পারে। তো তোমরা অতি অবশ্যই এই তিনটি প্রস্তুত করে রেখো। এই অধ্যায় থেকে কোনো রকম 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে না, তাই এখান থেকে 4 নম্বর এবং 2 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দিলাম। তোমরা অতি অবশ্যই এগুলি কিন্তু প্রস্তুত করে রেখো। এরপর দ্বিতীয় অধ্যায়, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো। প্রথম প্রশ্ন, গ্রামীণ সাংবাদিকতার জনক হিসাবে হরিনাথ মজুমদার কতটা গুরুত্বপূর্ণ? 2 নাম্বার, হুতুম বাজার নকশা গ্রন্থে কলকাতার বাবু সম্প্রদায়কে কিভাবে তুলে ধরা হয়েছে? 3 নাম্বার, সমাজ সংস্কারে নবব্যঙ্গদের ভূমিকা কি ছিল? 4 নাম্বার, প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি? 5 নাম্বার, শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দের সনদের গুরুত্ব কি ছিল? 6 নাম্বার, মেকলে মিনিট কি? 7 নাম্বার, উডের ডেসপ্যাচ কি? 8 নাম্বার, মধুসূদন গুপ্ত কেন স্মরণীয়? 9 নাম্বার, কে কবে কত নম্বর রেগুলেশন আইন পাশ করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 10 নাম্বার, ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। 11 নাম্বার, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 12 নাম্বার, নব্য বেদান্ত কি? 13 নাম্বার, সমাজ সংস্কারে নবব্যঙ্গদের ভূমিকা কি ছিল? এবং 14 নাম্বার, কে কবে কত নম্বর রেগুলেশন আইন অনুসারে বিধবা বিবাহ আইন পাশ করেন? এই 14টি 2 নাম্বার প্রশ্ন অবশ্যই করে রেখো, এগুলির মধ্যে তোমরা কমন পাবে। তো কোনো প্রশ্ন এগুলির মধ্যে কিন্তু তোমরা বাদ দিও না।
এরপরে এই অধ্যায় থেকে 4 নম্বরে যে প্রশ্নগুলি করে রাখবে দেখে রাখো। আমি এখানে দেখবে কিছু প্রশ্নে মাধ্যমিকের সাল মেনশন করে দিয়েছি, অর্থাৎ সেই বছর মাধ্যমিকে এসেছে এবং তোমাদের জন্য তাই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকায় বাংলার সমকালীন সমাজের কিরূপ প্রতিফলন ঘটেছে? এটা মাধ্যমিক 2024-এ এসেছিল, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নাম্বার, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? 3 নাম্বার, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নাম্বার, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা লেখো। 5 নাম্বার, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো, অর্থাৎ ভারতবর্ষের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। 6 নাম্বার প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা লেখো। 7 নাম্বার, স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত সম্পর্কে আলোচনা করো। এটি মাধ্যমিক 2024-এ এসেছে, অর্থাৎ 2026-এর মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, তাই অতি অবশ্যই এই প্রশ্নটি তোমরা তৈরি করে রেখো। এবং 8 নাম্বার, ঊনবিংশ শতকে ধর্ম এবং সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা লেখো। এই 8টি প্রশ্ন অবশ্যই তোমরা করে রেখো। এগুলি করে রাখলেই 4 নাম্বার প্রশ্ন এই অধ্যায় থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো কোনো প্রশ্ন এগুলির মধ্যে বাদ দিও না। যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। এবার 8 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী এবং পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। 2 নাম্বার, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটি মাধ্যমিক 2024-এ এসেছিল, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, 19 শতকে বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। মাধ্যমিক 2023-এ এটি এসেছিল। এই 3টি 8 নম্বরের প্রশ্ন অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে তোমরা করে রাখবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেই পারে। এরপরে শেষ যে অধ্যায়টি তোমাদের পরীক্ষা হবে, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, অর্থাৎ তোমাদের বইয়ের 3য় অধ্যায়। এখান থেকে 2 নম্বরের প্রশ্ন করে রাখবে, দেখে রাখো। উপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল? 2 নাম্বার, বিপ্লব বলতে কি বোঝায়? 3 নাম্বার, কোন অঞ্চলকে জঙ্গল মহল বলা হয়? 4 নাম্বার, মুন্ডা বিদ্রোহের বৈশিষ্ট্য লেখো। 5 নাম্বার, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 6 নাম্বার, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 7 নাম্বার, দুদু মিয়া স্মরণীয় কেন? 8 নাম্বার, দাদন কি? 9 নাম্বার, নীলকররা নীল চাষীদের ওপর কিভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। 10 নাম্বার, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা রেখো। এবং 11 নাম্বার, নীলদর্পণ নাটক কে রচনা করেন? কে এটিকে ইংরেজিতে অনুবাদ করেন? এই 11টি প্রশ্ন করে রেখো 2 নম্বরের প্রশ্ন হিসাবে, তাহলেই কিন্তু কমন পাবে। প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তাই অতি অবশ্যই এগুলি তৈরি করে রেখো। এরপর 4 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রাখবে প্রথম প্রশ্ন, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? 2 নাম্বার, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণগুলি কি ছিল? এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 3 নাম্বার, বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। মাধ্যমিক 2023-এ এটি এসেছিল। 4 নাম্বার, নীল বিদ্রোহে শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের কি ভূমিকা ছিল? এটি এই বছর অর্থাৎ 2025 মাধ্যমিকে এসেছিল, তোমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেহেতু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র অনেক আগেই তৈরি হয়ে গেছে, তাই এই প্রশ্নটি তোমাদের দিয়ে রেখেছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, পারলে একটু দেখে রেখো। এই প্রশ্ন অর্থাৎ এই 4টি প্রশ্ন 4 নম্বরের প্রশ্ন হিসাবে এখান থেকে দিলাম, তোমরা অতি অবশ্যই তৈরি করে রেখো। এরপর এই অধ্যায়ের ইম্পর্টেন্ট 8 নম্বরের প্রশ্ন দেখে রাখো, মাত্র 2টি প্রশ্ন। বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব বলতে কি বোঝো? 2023-এ এটি এসেছিল মাধ্যমিকে। এবং পরের প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, নীল বিদ্রোহ বলতে কি বোঝো? নীল বিদ্রোহের গুরুত্ব লেখো। এই 2টি প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন হিসাবে এই অধ্যায় থেকে করে রেখো। তো সম্পূর্ণ সাজেশন তোমাদের দিয়ে দিলাম। প্রতিটি অধ্যায় অর্থাৎ যে 3টি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে তার 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলি তৈরি করলে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং মাধ্যমিকের জন্য তোমাদের এই 3টি অধ্যায় সম্পূর্ণ রূপে প্রিপারেশন হয়ে যাবে। তাই এখন থেকে তোমরা মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে প্রশ্নগুলি অবশ্যই তৈরি করে রেখো, তাহলে তোমাদের সব দিক থেকে কিন্তু উপকার হবে। যদি কোনো উত্তর তৈরি করতে অসুবিধা হয় আমি আবারও বলছি, আমাকে কমেন্ট করে জানাবে। সেই প্রশ্ন সংক্রান্ত একটি ভিডিও বা কমেন্ট বক্সে প্রশ্নের উত্তর আমি
আমি অবশ্যই দিয়ে দেবো, তোমাদের কোনো সমস্যা হবে না। দরকার হলে ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো, ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা খাতায় প্রশ্নগুলি লিখে নিয়ে প্রস্তুত করে নিতে পারো। এটি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন ইতিহাসের তোমরা পেয়ে গেলে। যে যে প্রশ্নগুলি আমি তোমাদের দিলাম অতি অবশ্যই তোমরা প্রস্তুত করে নাও। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের অবশ্যই দিয়ে দেব। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।